জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কার ইশারায় হাদির খুনিকে বাঁচাতে চায় ডক্টর ইউনুস, চাঞ্চল্যকর তথ্যভাস। এবং সর্বশেষ জানিয়ে দিব কেঁদে কেঁদে সব স্বীকার করল ডক্টর ইউনুস, অবশেষে ধরা পড়ল হাদির খুনি মাস্টারমাইন্ড। শরীফ উসমান হাদির ঘটনা নিয়ে অবাক করা তথ্যভাস হচ্ছে। এখন হাদির খুনি আসলে কে সেটা সবাই জেনে গেছে, কিন্তু রাষ্ট্র ও দেশের স্বার্থে সেটা প্রকাশ করতে পারছে না। মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলমরা রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে। এটার একটা দফা রফা বাংলাদেশে হতে হবে, এমন ঘটনা ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিজেও নিরুপায়, তিনিও বলতে পারছেন না কিছুই। আসলে হাদির হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রের ভেতরে কি চলছে, কেন এটা প্রকাশ করতে পারছে না? ইউনুস, প্রশাসন, প্রতিটা রাষ্ট্রের কিছু সিক্রেসি থাকে। যারা ডিপ্লোমেসি করেছেন বা ডিপ্লোমেসি নেগোসিয়েশন এগুলো করেছেন, তারা সিক্রেসি শব্দটার সাথে পরিচিত হওয়ার কথা। স্টেট সিক্রেসিতে রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে যেগুলো কাউকে বলা যায় না। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছু গোপন বিষয় থাকে যেটা পাবলিকলি বলা যায় না। এমনকি কিছু কিছু চুক্তিও থাকে যেটা পাবলিকলি বলা যায় না। বিশেষ করে ইন্টেলিজেন্স রিলেটেড যে ইনফরমেশনগুলো, এগুলোতে সিক্রেসি মেনটেন করা হয়, এগুলো বলা যায় না। এছাড়া সচিবালয়ে কিছু সিক্রেসি থাকে, কিছু আর্থিক বিষয় থাকে যেগুলো গোপন রাখতে হয়। রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন সব ঘটনা ধামাচাপা দেওয়ার এই প্র্যাকটিস আছে, এবং সিক্রেসি নিয়ে আইনও আছে। সিক্রেসি অ্যাক্ট আছে ব্রিটিশ সরকার প্রণীত। তো দর্শক, এই জায়গায় ওসমান হাদির হত্যাকাণ্ড এবং সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছি। চলুন ওসমান হাদি ও রাষ্ট্রের ভেতরে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য জেনে আসা যাক। শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড এবং সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে সেই মিলটা হচ্ছে ওই স্টেট সিক্রেসি টাইপের, যেটা এমন এক গোপনীয় কাজ, এমন কেউ ঘটিয়েছে যেটা রাষ্ট্রীয় গোপনীয়তায় বলা যাবে না। মোহাম্মদ ইউনুস, আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলম কেউ নাম বলতে পারবে না, এবং এস্টাবলিশমেন্টের এক্সিস্টেন্সে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো তার নাম বলতে পারবে না। তারা জাস্ট নিজের অবস্থান পরিষ্কার রাখতে শুধু বলবে যে আমরা হত্যাকাণ্ডের বিচার চাই, কিন্তু কারা হত্যা করেছে, সন্দেহের তীর কাদের দিকে, এমন কোনো কিছুই তারা বলবে না। কারণ এখানে পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত। খুব সাহস করে ক্ষমতাপ্রত্যাশী রাজনৈতিক দলও এটা বলতে পারবে না, কারণ তাদের ক্ষমতায় আসা যদি পিছলিয়ে যায়। কারণ যেই গ্রুপ বা যারা ওসমান হাদিকে হত্যা করতে পারে, সাগর রুনিকে হত্যা করতে পারে, তারপরেও রাষ্ট্রপ্রধান এ বিষয়ে মুখ খুলতে পারেন না, সরকার প্রধান এ বিষয়ে কিছুই জানাতে পারেন না। তারা তো কারো ক্ষমতায় আসা ঠকিয়ে দিতে ঠিকই পারে। এজন্য বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না, কিন্তু যারা বা যাদের অতটা ক্ষমতা হারানোর ভয় নেই, তারা কিন্তু ঠিকই কথা বলছে। একবার নাহিদ ইসলাম বলেছেন, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলার সাথে সরকারের একটা অংশ জড়িত থাকতে পারে। এর মানে সরকারের একটা অংশ ডার্টি পলিটিক্স করছে, গেমস খেলছে। প্রথম আলো ডেইলি স্টার হামলার সাথে সরকারের কেউ জড়িত থাকবে, এমনি ভয়ঙ্কর নোংরা রাজনীতি চলছে। এখন আবার নাহিদের সেক্রেটারি এনসিপির সদস্য সচিব আক্তার বলছেন, মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত। বিস্ফোরক এক মন্তব্য। এর মানে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত। এর মানে কি? ইটস ভেরি সিগনিফিকেন্স। কথা অনেকে বলতেও সাহস পায় না। তাহলে ইউনুস হাদি হত্যার বিচার নিয়ে জোরালো কোনো কথা কেন বললেন না? এই কারণেই রাষ্ট্রযন্ত্র বাংলাদেশ সরকারের একটা অংশ। অসংখ্য সিসিটিভি ফুটেজ এবং তথ্যপাত্র বিশ্লেষণে আমরা জেনেছি ওসমান হাদির শুটার ফয়সাল করিম মাসুদ, তিনি গুলি করেছেন। কিন্তু কারা তাকে ভাড়া করেছে আর কারা তাকে এতগুলো টাকা দিয়েছে, এত বিশাল আয়োজন কারা করল, এবং হাদিকে সরিয়ে দিয়ে কিসের বার্তা দেওয়া হয়েছে? ভারতকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, না ভারতকে খুশি করা হয়েছে, নাকি বিপ্লবীদের বার্তা দেওয়া হয়েছে যে বেশি যারা বাড়বে তারা কিন্তু শেষ হয়ে যাবে, এমন কিছু? আপনি জানলে আরেকটু অবাক হবেন। এই জায়গাগুলোতে রাষ্ট্র নিয়ন্ত্রিত এরকম খুনের ঘটনা অনেক দেশে ঘটে। পাকিস্তান, ভারত সহ সবখানেই আছে। পৃথিবীর অনেক দেশ এরকম হত্যাকাণ্ড ঘটায়। আইএস অনেককে হত্যা করেছে, অনেককে হত্যা করেছে। কানাডায় যে ভারতীয় নাগরিককেই তারা হত্যা করেছে।
খালিস্তানপন্থী আন্দোলনের কর্মীদের বিদেশের মাটিতে যেও হত্যা করে। আর হত্যা করা মানেই কি রাষ্ট্রভারত হত্যা করা? যেরকম কানাডায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের নাগরিককে বিভিন্ন কারণে হত্যা করে বিশেষ উদ্দেশ্যে, এরকম বাংলাদেশের আসলে কোনটা? ক্লিয়ার করে বললে এনএসআই, কিন্তু এনএসআই তো আসলে ধুই না। বাংলাদেশের মূলত ডিজিএফআই। ডিজিএফআইকে মিলিটারি ইন্টেলিজেন্স বলা হয়। আসলে অফিসিয়ালি সেনাবাহিনীর সাথে কানেক্টেড না তারা, এবং তাদের কার্যালয়ও কচুক্ষেত। এর মানে একদম সেনাবাহিনীর কলিজার মধ্যে, এবং এটা পুরোটা চালায় সেনাবাহিনী। সেনা অফিসাররা চালায়, সেনা অফিসার হিসেবে না, পেনশনে যেয়ে চালায়। যেমন র্যাব, বিডিআর এর প্রধান সাধারণত সেনাবাহিনী থেকে হয়, কিন্তু এর মানে এটা না যে ওটা সেনাবাহিনীর, এটা আলাদা সংস্থা। এমনকি কিছু কিছু মেডিকেল কলেজ বা এগুলোর পরিচালক সেনাবাহিনীর অফিসার হয়, এর মানে এই না যে ওটা সেনাবাহিনীর। তো ডিজিএফআই অনেকটা এরকম। এই ডিজিএফআই এ ধরনের ঘটনা ঘটিয়েছে, এটা তো আমরা দেখেছি, এবং এর ফলে সাবেক ডিজিএফআই এর 5 মহাপরিচালক এখন জেলে আছে এবং তাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়। তো হাদি হত্যাকাণ্ড ডিজিএফআই ঘটিয়ে থাকতে পারে। তাহলে আক্তার যেটা বলছে যে রাষ্ট্র জড়িত, এখন ডিজিএফআই কি একা করেছে এটা? তাহলে রাষ্ট্র এখানে আবার কারা? এটা আমাদের কাছে কোনো কিছুরই প্রমাণ নেই। আমরা জাস্ট অ্যানালিসিস করছি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায়, এছাড়া কিছুই না। তো এই জায়গায় সরকারের একটা অংশ জানত কে বা কারা জড়িত। কেউ কেউ বলে যে আসিফ, নজরুল, রিজওয়ান হাসান, সালাউদ্দিন আহমেদ এরা জানতেন যে ওসমান হাদিকে হত্যা করা হবে, এবং কেউ কেউ বলছেন এগুলো হাইপোথেসিস। প্রফেসর ইউনুসকে ইন্টেলিজেন্স রিপোর্টের কথা যারা বাংলাদেশি, ভারত বিরোধী, তারা বলেছিল স্যার এরকম একটা ঘটনা ঘটতে পারে। ডক্টর ইউনুস হেসে উড়িয়ে দিয়েছিলেন, মানে ইউনুস স্যার এটা ওভাবে বিশ্বাস করেননি, কিন্তু এন্ড অফ দ্য ডে হত্যা করা হয়েছে। এর মানে কি? এটা ইন্টেলিজেন্সের কাজ। তারা রাষ্ট্র বা রাষ্ট্র সম্পর্কিত কেউ জড়িত না থাকলে খুনি এভাবে ধরাছোঁয়ার বাইরে যেতে পারেন না। কোনো ট্রেস নাই, কিচ্ছু নাই। সেই যেন সাগররুনি হত্যাকাণ্ড। কারণ আন্দোলন আমরা যতই করি, সাগররুনি হত্যাকাণ্ড নিয়েও তো অনেক আন্দোলন করেছি। সাংবাদিকরা আন্দোলন করেছে, কত মহলে কত আন্দোলন হয়েছে, কিছুই হয়নি। মানে হলো এটা রাষ্ট্রের অতি গোপনীয় বিষয়, এটা কাউকে বলা যাবে না। ওসমান হাদি হত্যাকাণ্ড এবং সাগররুনি হত্যাকাণ্ড, এটাও এরকম কাউকে বলা যাবে না। তো আমরা কোন দেশে আছি চিন্তা করেন। আসলে আমরা যেটা বলি 5 আগস্টের পর আমরা স্বাধীন হয়েছি, আসলেই কি আমরা স্বাধীন হয়েছি? স্বাধীন দেশে এদেশের বিপ্লবীকে, এদেশের নাগরিককে হত্যার বিষয়ে অতবে আমার মনে হয় এই বিষয়ে তরুণদের, বিশেষ করে এই তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল এনসিপিকে মুখ খুলতে হবে। তারা যেহেতু বলেছে তাদের সোচ্চার হতে হবে, একটা দফা রফা করতে হবে। যদিও কিছু কিছু সংস্থা অলরেডি ইউনুস বিলুপ্ত করে দিয়েছেন পুরো নজরদারি রাখার জন্য। ডিজিএফআই অ্যাফিলিয়েটেড যে একটা প্রতিষ্ঠান ছিল, এটা বিলুপ্তি করা হয়েছে। ডিজিএফআইকে ডিজলভ করে দেওয়া উচিত, এটা থাকা উচিত না। এটা র্যাবের চাইতেও ভয়ানক। সংস্কার না, একদম বিলুপ্ত করে দেওয়া উচিত। বাংলাদেশপন্থী নতুন গোয়েন্দা সংস্থা তৈরি করা দরকার। মনে হয় রাষ্ট্রতন্ত্র কিংবা প্রশাসন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ বিষয়ে আমরা সবাই সোচ্চার হলে আশা করি আমরা স্বাধীন হতে পারব। সাগররুনি হত্যাকাণ্ডের মধ্যে আর অতি গোপনীয়তা দেখতে চাই না এদেশে। 17 বছরের দীর্ঘ বনবাস আর রাজপথের লড়াকু জীবন শেষ করে তারেক জিয়া যখন দেশে ফিরে আসছেন, ঠিক তখনই বিএনপির ঘরে শুরু হয়েছে এক প্রলয়ঙ্করী জ্বর। যে নেত্রীকে এতদিন মনে করা হতো বিএনপির অঘোষিত মুখপাত্র, যার ক্ষুরোধার যুক্তির সামনে টকশোতে বাঘা বাঘা প্রতিপক্ষ কুপকাত হতো, আজ সেই ব্যারিস্টার রুমিন ফারহান রুখে দাঁড়ালেন লন্ডনের নির্দেশের বিরুদ্ধে। দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করেই ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রুমিন ফারহানা। বলে দিয়েছেন দরকার হলে পদত্যাগও করবেন দল থেকে। কিন্তু কেন রুমিনের এই চরম সিদ্ধান্ত? রাজনীতির ময়দানে এ যেন এক চরম নাটকীয়তা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দলীয় শৃঙ্খলা আর জোটের ঐক্যের দোহাই দিচ্ছেন, তখন রুমিন ফারহানা বলছেন আমি নির্বাচন করবই। তারেক জিয়ার চেইন অফ কমান্ড কি তবে ভেঙে পড়তে শুরু করেছে? ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে কি এমন কোনো গোপন সমীকরণ আছে যার জন্য নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাজি ধরলেন এই হাই প্রোফাইল নেত্রী? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিএনপির অন্দরমহলের সেই রুদ্ধদ্বার বৈঠকের গল্প, যা আপনি আগে কখনো শোনেননি। সরাইল, আশুগঞ্জ আর বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন। এই জনপদ বিএনপির জন্য কোনো সাধারণ নির্বাচনী এলাকা নয়, এটি হচ্ছে ধানের শীষের অন্যতম পাওয়ার হাউস। গত 7টি নির্বাচনে 6টিতেই এখানকার মানুষ বিএনপিকে 2 হাত ভরে ভোট দিয়েছে। কিন্তু 2025 সালের এই ক্রান্তি লগ্নে এসে বিএনপি এখানে এক আত্মঘাতী জুয়া খেলল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনটি ছেড়ে দেয়া হয়েছে
জোট শরিক জমিয়েতে ওলামায়ে ইসলামকে। সেখানে ধানের শীষ থাকবে না, লড়বে জমিয়েতের খেজুর গাছ প্রতীক। প্রার্থী হবেন মাওলানা জুনায়েদ আল হাবিব। কিন্তু প্রশ্ন হল, 6 বারের বিজয় দুর্গে নিজের প্রার্থী না দিয়ে কেন একজন শরিক নেতার হাতে ক্ষমতা তুলে দেয়া হলো? তৃণমূলের দাবি এটি সাধারণ কোনো জোটের হিসেব নয়, বরং এর পেছনে রয়েছে কোনো রহস্যময় হাত। আর এখানেই জ্বলে উঠেছে বিদ্রোহের লেলিহনি শিখা। রুমিন যাচ্ছেন যে জনপদকে তিনি দীর্ঘ 1 দশক ধরে নিজের শ্রম আর ঘাম দিয়ে তৈরি করেছেন, সেই ফল অন্য কেউ এসে ভোগ করবে, আর এটি তিনি মেনে নিতে পারছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা সবসময় সোজা কথা বলতে পছন্দ করেন, কিন্তু এবার যা করলেন তা বিএনপির রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। দলীয় হাইকমান্ডের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন তিনি। সংবাদকর্মীরা যখন তাকে সতর্ক করে বললেন, আপনি কি জানেন এর ফল কি হতে পারে? দল আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করতে পারে। তখন রুমিন মুচকি হেসে যা বললেন তা শুনে চমকে গেছে গুলশান কার্যালয়ের বড় বড় সব কর্তারা। তিনি বললেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন, আমি তো আসলে বাধা দিতে পারবো না। রুমিনের স্পষ্ট উচ্চারণ, আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নেই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক, নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকেই। একবার চিন্তা করুন, যে নেত্রী তারেক জিয়ার হয়ে সারা বিশ্বে লবিং করেন, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির ব্র্যান্ডিং করেন, তিনি আজ দলের হাইকমান্ডকে পাত্তা দিচ্ছেন না। তারই তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার স্বভাব কি তবে ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির ভেতরের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে? নাকি রুমিন জানেন এমন কোনো গোপন খবর যা আমরা জানি না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার জন্য এই বিদ্রোহ এক বিশাল লিটমাস টেস্ট। 17 বছর পর দেশে ফিরে তিনি চেয়েছিলেন একটি সুশৃঙ্খল দল উপহার দিতে, কিন্তু রুমিনের এই বিদ্রোহী ঘোষণা চেইন রিয়াকশনের মতো ছড়িয়ে পড়ছে। ভাবুন তো, রুমিন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে জিতে যান, তবে সারা দেশের অন্য বঞ্চিত 300 শতাধিক নেতা কি করবেন? তারাও ভাববেন, রুমিন পারলে আমরা কেন নয়? রুমিনের এই একটা সিদ্ধান্ত বিএনপির জন্য প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্রোহের আশঙ্কায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই দল। ইতিমধ্যেই আমরা দেখেছি গত 3 নভেম্বর 237 আসনে বিএনপি মনোনয়ন ঘোষণার পরপরই দেশের কয়েক জেলায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর অনুসারীরা হরতাল, বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা বিক্ষোভের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির 4 নেতাকে বহিষ্কার করতে বাধ্য হয় বিএনপি। নড়াইল মাগুরা সীমান্তে দুপক্ষের সংঘর্ষে আহত হয় 18 জন। সাতক্ষীরায় পালন করা হয় অর্ধদিবস হরতাল। শেষ খবর পাওয়া যাচ্ছে, শতাধিক আসনে বিএনপি জোটের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন বিদ্রোহী প্রার্থীরা। দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির এই নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছেন। একাধিক মনোনয়নের বিধান না রাখায় এবার বিদ্রোহী হিসেবে লড়াই করার সুযোগ পাচ্ছেন বিভিন্ন স্তরের নেতারা। রুমিন ফারহানাও তাদের মধ্যে একজন। কিন্তু দেশ বিদেশে জনপ্রিয় মুখ হওয়ায় রুমিনের বিদ্রোহে অন্যরকম অস্বস্তিতে পড়েছে বিএনপি। আরও তাজা খবর হচ্ছে, রুমিনের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন আরও 2 জন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জেলা বিএনপির সদস্য SN তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেনও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানা আসলে তারেক জিয়াকে একটা মেসেজ দিচ্ছেন। তিনি বোঝাতে চাচ্ছেন, মাঠের জনপ্রিয়তা আর ড্রয়িং রুমের রাজনীতি এক নয়। সরাইল আশুগঞ্জের 5 লাখ মানুষ তাকে ভালোবাসে। তার বাবার উত্তরাধিকার আর নিজের 10 বছরের সাধনা তিনি কোনো খেজুর গাছ প্রতীকের কাছে বিনা যুদ্ধে ছেড়ে দেবেন না। রুমিন ফারহানা বলেন, স্বাধীনতা পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তার বাবা ভাষা সৈনিক অলি আহাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাভী মার্কা নিয়ে এ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ তার বাবার বিজয়কে ছিনিয়ে নিয়েছিল। তাই তিনিও বাবার পথে স্বতন্ত্র প্রার্থী হবেন। আওয়ামী দুঃশাসনের 17টা বছর দলের জন্য নিবেদিত হয়ে একাই মাঠে ঘাটে ও মহান সংসদে লড়াই করার পর তার আসনের বিজয় আর লোকাল জনতার ভালোবাসা তিনি হাইজ্যাক হতে দিতে পারেন না। কিন্তু এই গৃহবিবাদের পেছনে কি শুধুই মনোনয়ন, নাকি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আছে? ব্রাহ্মণবাড়িয়ার মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, মাওলানা জুনায়েদ আল হাবিব একজন বহিরাগত। স্থানীয়দের আবেগ আর ভাষা তিনি বোঝেন না, অথচ রুমিন ফারহানার সরাইলের মাটিতে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে মুদ্রার অপর পিঠে আছে ভিন্ন এক বাস্তবতা। জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন
টক শোতে আওয়ামী ঘেঁষে মন্তব্য করে বিতর্কিত হয়েছেন রুমিন ফারহানা। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বা আওয়ামী লীগের ভোটার সংখ্যা অনেক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিষয়ে বিভিন্ন সময় এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন রুমিন, যে কারণে কেউ কেউ তাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক দাবি করে বিতর্কে জড়িয়েছেন। অনেকে মনে করেন এসব কারণে দলীয় হাইকমান্ডের কাছে অবস্থান হারিয়ে মনোনয়ন পাননি রুমিন। এছাড়া তৃণমূল নেতাকর্মীদের একাংশ আবার রুমিন ফারহানার দলের বিরুদ্ধে যাওয়া পছন্দ করছেন না। সব মিলিয়ে এখন লড়াইটা হচ্ছে ব্যক্তি ইমেজ বনাম দলের নির্দেশ। রুমিন ফারহানার খুব ভালো করেই জানেন, যদি তিনি একবার স্বতন্ত্র দাঁড়িয়ে জয়লাভ করেন তবে দল তাকে আবার সসম্মানে ফিরিয়ে নিতে বাধ্য হবে, যেমনটি অতীতে অনেক নেতার ক্ষেত্রে হয়েছে। তিনি কি তবে সেই উইনিং কার্ডই খেলছেন? মাঠের চিত্র বলছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এখন বেশিরভাগ নেতাকর্মী রুমিনের পক্ষে। তারা বলছেন, মার্কা যাই হোক, আমরা রুমিনকেই চাই। এই পরিস্থিতি বিএনপির জন্য চরম বিড়ম্বনার। একদিকে জোট শরিককে আসন দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে নিজের জনপ্রিয় নেত্রীর গণবিদ্রোহ। রুমিন আরও একটা বড় বাজি ধরেছেন। দলীয় ব্যবস্থার কথা ওঠায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মনোনয়ন জমার আগেই তিনি সসম্মানে পদত্যাগ করবেন, অর্থাৎ তিনি বড় ঝুঁকি নিচ্ছেন। জয়ী হলে তিনি হবেন বাংলার অগ্নিকন্যা, আর হারলে হতে পারেন রাজনৈতিকভাবে নির্বাসিত। কিন্তু এই সাহসী সিদ্ধান্তের পেছনে তার যা যুক্তি, তা ভোটারদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছে। তিনি বলছেন, আমি সরাই আশুগঞ্জ থেকে নির্বাচন করব, কারণ এখানকার মানুষ আমার শক্তি। শেষ পর্যন্ত তিনি কি পারবেন তারেক জিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের বিজয় নিশান ওড়াতে, নাকি মির্জা ফখরুলের হুঁশিয়ারি অনুযায়ী তাকে রাজনৈতিকভাবে মাশুল দিতে হবে? দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন আর সাদা কালো নয়, এটি এখন হাই ভোল্টেজ ড্রামা। রুমিন ফারহানার সেই ড্রামার অন্যতম প্রধান চরিত্র। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের লড়াই এখন তারেক জিয়ার চেইন অফ কমান্ড রক্ষা করার লড়াই। এই লড়াইয়ে কার জয় হবে? তারেক জিয়ার আদেশের নাকি রুমিনের মাঠের জনপ্রিয়তার? তারিক সিদ্দিক শুধু দখল করেই থেমে যাননি। প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ডজনখানেক নাশকতা ও বিস্ফোরকের পেন্ডিং মামলা দিয়ে দেশ ছাড়া করেন। কাউকে কাউকে থানায় ধরে নিয়ে সীমাহীন নির্যাতন করা হয়। ডিবি পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে জেলে পাঠিয়েছেন। এখনও মামলার জালে ফেসে আছেন অ্যাভালন কর্তারা। এমন অন্তত ৫ জনের সঙ্গে কথা বলেছে মানবজমিন। দখলের ঘটনার সবিস্তর বর্ণনা করেছেন ওই কর্মকর্তারা। ২. শাপলা চত্বরে গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও এমপি মন্ত্রীরা। ভয়াবহ তথ্যভাস, গুলিতে নিহত ৩০০রও বেশি। ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশে সেদিন গণহত্যার ছক তৈরি করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। গণহত্যার পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নে বেনজির আহমেদের সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এর সঙ্গে পুলিশ, র্যাব ও বিজিবির তৎকালীন উচ্চপদস্থ ১ ডজনের বেশি কর্মকর্তাও জড়িত ছিলেন। গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে মতিঝিল এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গভীর অন্ধকারের মধ্যে সমাবেশের ৩ দিক ঘিরে ফেলে রাষ্ট্রীয় ৩ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান চালায়। পুলিশের অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা ও বিজিবির অপারেশন ক্যাপচার শাপলার নাম দিয়ে চলে অভিযান। ওই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭,৫০০ সশস্ত্র সদস্য নিয়োজিত ছিল। যৌথ অভিযানে ১.৫ লক্ষাধিক গোলা বারুদ ব্যবহৃত হয়। শাপলা চত্বর গণহত্যায় নিহতের সঠিক সংখ্যা কত তার হিসেব এখনও অজানা। তবে নিঃশৃংস নিষ্ঠুর ওই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে শহীদের সংখ্যা ৩০০রও বেশি। এর মধ্যে পুলিশের গোপন রিপোর্টে এই সংখ্যা ১৯১ জন বলে একাধিক সূত্রে বলা হয়েছে। শাপলা চত্বর গণহত্যা নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার ২০১৩ সালের ১০ জুন প্রথম অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ করে। তাদের প্রাথমিক তথ্যানুসন্ধান রিপোর্টে গুলিবিদ্ধ হয়ে হত্যার শিকার ৬১ জনের নাম ঠিকানা প্রকাশ করা হয়। আর আঞ্জুমানে মুফিদুল ইসলামের ৪২ লাশ দাফনের রেকর্ড থেকে জানা যায় ২০১৩ সালের মে মাসে অস্বাভাবিক ৩৬৭টি ৪২ লাশ দাফন করা হয়, যা প্রতি মাসে গড় ৪২ লাশ দাফনের ৪ গুণ বেশি ছিল। অনুসন্ধানে আরও জানা গেছে শাপলা চত্বর গণহত্যার পর ৬ মে ভোরের আলো ফোটার আগেই ফজরের আজানের সময় লাশগুলো গুম করে ফেলা হয়। লাশ গুমের নেতৃত্ব দেন র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান। তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্স ও সিটি কর্পোরেশনের গাড়িতে করে লাশ সরান। কর্মরত বেসরকারি একটি টিভি চ্যানেলের একজন ক্যামেরাম্যান তখনই বর্ণনা করেন তিনি নিজের চোখে ৫ ট্রাক লাশ সরাতে দেখেছেন। অন্য একটি সূত্রে দাবি করা হয় সে সময় মাতোয়াইল
ও পিলখানের দিকে লাশ ভর্তি বেশ কয়েকটি গাড়ি যায়। জুরাইন কবরস্থানে ও আজিমপুর কবরস্থানে 42 লাশ দাফন হলেও রেকর্ড রাখতে দেয়া হয়নি। শাপলা চত্বরের লাশ গুম করার পর দমকল বাহিনী ওয়াসা থেকে পানির গাড়ি আনিয়ে রক্তাক্ত শাপলা চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করে সব আলামত নষ্ট করে দেয়া হয়। গণহত্যার ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য হেফাজত নেতাদের দেখে দেখে মামলা দেয়া হয়। ঢাকার এমন 53টি এবং সারা দেশে 80টি মামলায় হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। মাদ্রাসায় মাদ্রাসায় হানা দিয়ে বলে দেয়া হয় কোনো কিছু প্রকাশ করা হলে রেহাই দেয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলিম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের সম্পূর্ণ চুপ থাকতেও হুকুম দেয়। শাপলা চত্বরে 2013 সালের 5ই মে রাত্রি ছিল রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নৃশংস হত্যাচক্রের এক ভয়ঙ্কর রাত। ওই রাতে মতিঝিল এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ভয়ঙ্কর এক নৃশংস পরিকল্পনা বাস্তবায়ন করে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযানের মাধ্যমে। অভিযানে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের দ্বারা আক্রমণ চালিয়ে হেফাজতে ইসলামের আলেম ওলামা, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ও এতিম শিশুদের বিপুল সংখ্যায় নিষ্ঠুরভাবে হত্যা ও আহত করে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করে, যা ছিল ইতিহাসের এক নজিরবিহীন নেক্কারজনক ঘটনা। ওই ঘটনায় ঢাকায় 71-এর 25 মার্চের কালরাতে পাখানাদার বাহিনীর সার্চলাইট অপারেশনের কথাই স্মরণ করিয়ে দেয়। 3. ডিজিএফআই কার্যালয়ে ছিল রয়ের গোপন অফিস। 15 বছর পর বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সুরক্ষিত স্থাপনার একটি ডিজিএফআই এর সদর দপ্তর, যা দেশের গোপনীয়তার দুর্ভেদ্য দুর্গ হিসেবেই থাকার কথা ছিল। কিন্তু সেই দুর্গেরই দুটি তলা যেন এক অচেনা রাজ্য। সেখানে গভীর রাতেও আলো জ্বলে, কিন্তু সেই করিডোরে হাঁটার অধিকার নেই বাংলাদেশের কোনো গোয়েন্দা কর্মকর্তার। পরিহাসের বিষয় হল বাংলাদেশের নিরাপত্তা কর্মীরাই সেই তলাগুলোর পাহারায় নিযুক্ত ছিল, যারা রক্ষা করছিল সেই বিদেশি গোয়েন্দাদের, যারা ভেতর থেকে দেশের সার্বভৌমত্বকে ছিঁড়ে ফেলছিল। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ওই দুটি ফ্লোরে নির্দয় হাঁটাচলা করত ভারতীয় রয়ের এজেন্টরা। টেবিল থেকে ছক কষা হতো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির। তাদের ইশারায় বদলে যেত সেনা কর্মকর্তাদের পোস্টিং। এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, এটি ছিল গত 16 বছরের আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার এক অকল্পনীয় কিন্তু নির্মম সত্য। আর এই অবিশ্বাস্য দেশবিরোধী আয়োজনের মূল স্থপতি স্বয়ং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী। তার হাত ধরে দেশের সার্বভৌমত্বকে বন্ধক রেখে বিনদেশী প্রভুদের জন্য বিছিয়ে দেয়া হয়েছিল এই লাল কালিচা। এ বিশাল ষড়যন্ত্র বাস্তবায়নে তারিক সিদ্দিকী একা ছিলেন না। তৎকালীন ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে ইকবারের মতো ব্যক্তিদের নিয়ে তিনি এই দেশবিরোধী কর্মকাণ্ডের বাস্তবায়ন করেন। তিনি সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি অনুগত চক্র গড়ে তোলেন, যারা বিদেশি প্রভুদের সন্তুষ্টির জন্য দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধাবোধ করেননি। তারিকের নির্দেশনায় এনএসআই এর একটি অনন্য বিধিতে আর্মি উইং তৈরি হয়, যা সরকারি কাঠামোর বাইরে থেকে পরিচালিত হতো এবং যার খরচ আসত সোর্স মানি থেকে। এই গোপন সেলের একমাত্র কাজ ছিল রয়ের নির্দেশ পালন করা। এই চক্রে বেনজির আহমেদের মতো পুলিশ কর্মকর্তারা যুক্ত হয়। দেশজুড়ে ঘুম ও হায়নাঘরের বিভীষিকা ছড়িয়ে পড়ে, যা একসময় র্যাব ও পুলিশের মধ্যে এক অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয়। ক্ষমতা ও ষড়যন্ত্রের পাশাপাশি চলছিল লুটপাটের মহাযজ্ঞ। তারিক সিদ্দিকী তার অনুগতদের ব্যবহার করে পদ্মা সেতু ও হাতিঝিলের মতো বড় প্রকল্প থেকে বিপুল অঙ্কের কমিশন আদায় করেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানকে রাজুকের চেয়ারম্যান বানিয়ে তার মাধ্যমে পূর্বাচল ও রূপগঞ্জে 100 বিঘা জমি ও প্লটের মালিক হন। তার স্ত্রী শাহিন সিদ্দিকী ও কন্যারাও প্রচ্ছায় নামক কোম্পানির আড়ালে এই দুর্নীতিতে অংশীদার ছিলেন। তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে বিমানবন্দরের যাবতীয় বাণিজ্য তিনি তার বিশ্বস্ত দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। ক্ষমতা ব্যবহার করে দেশকে শোষণ করা এবং ব্যক্তিগত সম্পদ গড়াই ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য। অবশেষে গণ অভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে তারিক সিদ্দিকী পরিবারসহ লন্ডনে পালিয়ে যান। দুর্নীতি, অর্থপাচার, প্রতারণার অভিযোগে মাল্টার নাগরিকত্ব পেতে ব্যর্থ হওয়া তার আন্তর্জাতিক প্রত্যাখ্যানের একটি স্পষ্ট প্রমাণ।